স্বাগত জানাচ্ছি খাদ্য সংস্কৃত ছেলে, সাথে আছে আমি শামীম জাহিদ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জনে এগিয়ে থাকা 18টি দেশের তালিকা রয়েছে বাংলাদেশ। এমডিজির 9টি সূচকের লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ ইতিমধ্যেই, তবে অনেকগুলো সূচকে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব এমডিজি অর্জন নিয়ে। এ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিন একটি প্রতিবেদন। নতুন শতাব্দীতে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলো থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে 8টি উন্নয়ন লক্ষ্য বেঁধে দেয় জাতিসংঘ। বাংলাদেশ সহ বিশ্বের 192টি দেশ আছে এ তালিকায়। এসব উন্নয়ন লক্ষ্যের 60টি সূচকের 34টিতে আছে সুনির্দিষ্ট লক্ষ্য। দারিদ্র্য বিমোচনের সাথে সাথে আয় বৈষম্য হ্রাস, শিশু মৃত্যুহার কমানো, শিক্ষা স্বাস্থ্যসেবার উন্নয়ন সহ 9টি সূচকে গেল 13 বছরে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য। বাংলাদেশ এমডিজির 9টি সূচকে তার লক্ষ্য পূরণ করেছে, আরও 11টি লক্ষ্য পূরণ হবে। 34টির মধ্যে 20টিতেই লক্ষ্য পূরণ। একে বাংলাদেশের বড় সাফল্য বলবো। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের তৈরি করে এমডিজির সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে এরপরে 2015 সাল নাগাদ 14টি সূচক থাকবে অর্জনের বাইরে। এক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে সকলের জন্য পুষ্টিমান নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। আমরা সকলের জন্য পুষ্টিমান এখনো নিশ্চিত করতে পারিনি। এটা আমাদের বড় চ্যালেঞ্জ। এখন দোষারোপের সময় নয়, এখন সময় শুধু কাজ করার। আর মাত্র 900 দিন বাকি আছে লক্ষ্য পূরণে, তাই পরিকল্পনা নিতে হবে। জ্বালানি নিরাপত্তা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না হওয়াকেও কিছু সূচকে পিছিয়ে থাকার কারণ বলছেন অর্থমন্ত্রী। দায়ী করছেন দুর্নীতি বিষয়ে মূল্যবোধের অভাবকেও। আমাদের মূল্যবোধের ঘাটতি আছে। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি ঠেকাতে মূল্যবোধ বড় একটি বিষয়। 2015 সাল পরবর্তী লক্ষ্যগুলোতে তাই এসব বিষয়ে নির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আপনাকে। আমাদের প্রতিবেদন দেখলাম যে বাংলাদেশ এমডিজি অর্জনে যথেষ্ট এগিয়ে গেছে এবং আমরা যে বাংলাদেশের 34 সূচক রয়েছে যেগুলো মেজারেবল, এর মধ্যে 9টি অর্জিত হয়েছে আর পিছিয়ে রয়েছে প্রায় 14টিতে। এরপরও কি আমরা কেন বলছি যে বাংলাদেশ এমডিজি লক্ষ্য অর্জনে ইজ অন রাইট ট্র্যাক, ভালো অবস্থা? সেটি হলো 34টি পরিমাপযোগ্য নির্দেশকের মধ্যে 9টি অর্জিত হয়েছে, 11টিতে এগিয়ে রয়েছে, অর্জিত হবে 2015 সালের মধ্যে। তার মানে 20টি অর্জিত পূর্ণ হবে 34টির মধ্যে। তো সেক্ষেত্রে একটা বিশাল সংখ্যক অর্জন আমাদের হয়েছে, অনেকাংশেই আমরা অর্জন করেছি। তো সেই জন্যই আমরা বলি যে উন্নয়ন, যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশ যথেষ্ট ভালো করেছে এবং এটি বিশ্ব স্বীকৃতিও রয়েছে। আপনি জানেন 2010-এ বাংলাদেশ ইউএন এমডিজি অ্যাওয়ার্ড 2010 অর্জন করেছে জাতিসংঘ পুরস্কার ভালো করার জন্য। আমরা 2011-তেও পেয়েছি ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট একটা অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছি। আমরা 2012-তেও ডিপ্লোমা পেয়েছি, যেটাকে আমরা বলি ডিপ্লোমা অ্যাওয়ার্ড ফ্রম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। অর্থাৎ প্রত্যেক বছরে আমাদের এক একটা অর্জনের জন্য স্বীকৃতি। এমডিজির লক্ষ্য হচ্ছে, গোল হচ্ছে 8টি। এর মধ্যে কোন কোন লক্ষ্য আসলে বাংলাদেশ ভালো করেছে? বা প্রধান লক্ষ্য 8টি এবং প্রত্যেকটিতে আবার কিছু অভিষ্ট লক্ষ্য আছে অর্জনের জন্য, সুনির্দিষ্ট অভিষ্ট লক্ষ্য। সেই অভিষ্ট লক্ষ্যগুলোতে অর্জন পরিমাপকের জন্য রয়েছে নির্দেশক। 8টি হলো প্রধান লক্ষ্য, প্রধান অর্জন। তার মধ্যে 1 নম্বর ক্রমিকে আছে দারিদ্র্য কমিয়ে আনা এবং ক্ষুধা কমিয়ে আনা। তো তার মধ্যে দারিদ্র্য কমিয়ে হার মাথা ঘুন্তি হিসেবে আমরা অর্ধেকে নামিয়ে এনেছি। এটি নামিয়ে আনার কথা 2015 সালের মধ্যে। আমাদের ছিল 58% দরিদ্র 1990-91 সনে, তার থেকে অর্ধেক হয় 29%, সেটি এখন 26%-এ পৌঁছেছে। অর্থাৎ 2015 সালের 2 বছর আগেই আমাদের অর্জন সম্ভব হয়েছে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে, মাথা গুনতি দারিদ্র্য কমানোর ক্ষেত্রে। এটি একটি বড় সাফল্য আমরা বিবেচনা করি। আমরা আরেকটা দেখেছি যেখানে বলছে যে একটি লক্ষ্য, 4 নম্বর যে লক্ষ্যটা রিডিউস চাইল্ড মর্টালিটি, এখানে বলা হচ্ছে গোল ওয়েল অ্যাচিভড।
এবং এইখানে যে আমরা অ্যাচিভমেন্টটা আসলো, কেন আসলো, কারণটা কি ছিল? শিশু মৃত্যুর হার আপনার 5 বছর নিচে ছিল প্রতি 10,000-এ 194, সেটি নেমে এসছে 44-এ, নামানোর কথা 2015-তে 48। তো সেই হিসেবে শিশু মৃত্যুর হার যথেষ্ট কমেছে বাংলাদেশ, এবং এটির জন্য কিন্তু বাংলাদেশ পুরস্কৃত হয়েছে, যেটা বললাম আমি 2010-এ শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। এবং শিশুদের যে ওজন, সেই ওজনের 66% ছিল আপনার কম ওজনের শিশু হতো, এখন সেটি আমরা নামিয়ে এনেছি 33%। তো এটা বড় রকমের নামানো হয়েছে, যদিও পুষ্টি সমস্যা এখনো আছে, তবে এটি বড় অর্জন। শিশু মৃত্যুর ক্ষেত্রে আপনার 1 বছর কম শিশু মৃত্যুর পরিমাণটা কিন্তু আমরা অনেক কমিয়ে এনেছি। তো এক্ষেত্রে বড় অর্জন হয়েছে আমাদের। ধন্যবাদ ডক্টর আলম। আমি আরেকটা বিষয় দৃষ্টান্ত করি, আমাদের যে এমডিজি যে প্রধান লক্ষ্য গোল, যেটা হচ্ছে যে ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, এইখানে বেশ কিছু ইন্ডিকেটরের মধ্যে একটা ইন্ডিকেটর যেমন এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, এইখানটা আমরা আসলে এখনো ভালো করছি না। এই জায়গাটা আমাদের নিড টু মানে অ্যাটেনশন দিতে হবে, এখানে বলা হচ্ছে। কেন? আমরা বলেছি মানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বলা হয়েছে যে যাদের বয়স 15 উপরে তাদের সকলের চাকরির ব্যবস্থা করতে হবে। এটা সকল দেশের জন্য, শুধু বাংলাদেশ না। আচ্ছা। তো এক্ষেত্রে আমাদের হার বেড়েছে, কিন্তু নিয়োগের হার অনেক বেড়েছে, তবে সেটি পূর্ণ নিয়োগ হয়তো সম্ভব হয়ে উঠবে না 2015-র মধ্যে। এর জন্য হয়তো আরও সময় প্রয়োজন হবে, পরবর্তী আরও 10 থেকে 15 বছর প্রয়োজন হবে। তো এক্ষেত্রে বাংলাদেশ নয়, বহু দেশই পিছিয়ে আছে। আচ্ছা। আর যেটা নারীদের মজুরি ভিত্তিক অংশগ্রহণে আমাদের সংখ্যাটা ছিল খুবই কম, যেটা ছিল 13%, এটা 19% থেকে আমরা বাড়িয়ে এখন এটি আমরা একটা 33%-এ পৌঁছিয়েছি। তো এই হারটাও কিন্তু অর্জনের দিক থেকে এটি বড় হার, নারীর অংশগ্রহণ, প্রমোট জেন্ডার ইকুইটি, এম্পাওয়ারমেন্ট। জেন্ডার ইকুয়ালিটি ক্ষেত্রে তো বড় সাফল্য হয়েছে। এখানে দেখবেন দুটি অভিষ্ট লক্ষ্য আছে। 1 নম্বরে প্রাথমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জন, অর্থাৎ ছাত্রছাত্রী সমান হবে। এক্ষেত্রে এটি অর্জিত হয়ে গিয়েছে। এখন ছাত্রছাত্রীর সংখ্যা সমান প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে, যেটা 113 জন ছাত্রীতে 100 জন ছাত্র, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে আরো বেশি অর্জিত হয়েছে এই জেন্ডার সমতা, যেটা একসময় অনেক কম ছিল। মাত্র 66% ছাত্রী ছিল এক সময়, এখন এটি কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি হয়ে গিয়েছে মাধ্যমিকে। টারশিয়ারি এডুকেশনের ক্ষেত্রে যেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, মানে বাংলাদেশে এখন ছাত্রের যে রেশিও বা অনুপাত আমরা বলি, এটা 37, অর্থাৎ 100 জন ছাত্রের 36 জন। এটিকে আমরা 2015-র মধ্যে উঠিয়ে নিতে হবে, আমরা সমান, অর্থাৎ তা হয় যেন। তো সেজন্য অনেক বেশি আরো প্রচেষ্টা নিতে হবে, উদ্যোগ নিতে হবে ছাত্রীদের, বিশেষ করে যেটা স্নাতক পর্যায়ে শিক্ষার উপর গুরুত্ব দেবে। যে কারণে বাংলাদেশ স্নাতক পর্যায়ে ছাত্রীদের উচ্চশিক্ষাকে অবৈতনিক করেছে, বা আপনাকে ওই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে। এক্ষেত্রে বাংলাদেশ বড় রকমের উদ্যোগ নিয়েছে এবং এটা এগিয়ে যাবে আশা করা যায়। ডক্টর আলম, আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি আপনার। 8টি যে গোল রয়েছে সেখানকার মধ্যে কোন গোলটা আপনার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? 2015 এই মেয়াদ শেষ হবে, এই লক্ষ্যমাত্রা, তখন চ্যালেঞ্জিং ধরুন যেটা হলো 2015-র মধ্যে সকল অভিষ্ট লক্ষ্য অর্জিত হবে না, কোনো দেশই হবে না। তার মধ্যে যে 17 দেশ সবচেয়ে ভালো করেছে তার মধ্যে বাংলাদেশ কিন্তু একটি। তো সবচেয়ে চ্যালেঞ্জিং যেটি হলো সেটি হলো সম্পদের অপ্রতুলতা। আপনার উন্নত দেশগুলো যে পরিমাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে, তারা বলেছিল তাদের জাতীয় আয়ের 0.7% তারা সহায়তা দেবে উন্নয়নশীল স্বল্পোন্নত দেশগুলোতে, দিয়েছে মাত্র 0.29%। অর্থাৎ তাদের প্রতিশ্রুতির অর্ধেকও তারা বাস্তবায়ন করেনি। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। যা অর্জন হয়েছে এটা দেশজ প্রচেষ্টা, দেশজ সম্পদে
এটা কিন্তু অর্জিত হয়েছে। যে পরিমাণ আন্তর্জাতিক সহযোগিতা আশা করা গিয়েছিল বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি পালিত হয়নি, এবং এটি বড় চ্যালেঞ্জ যে সম্পদের সমাবেশ ঘটানো, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবং নারীর অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার, প্রচুর সম্পদের জন্য মানে আমাদের রিসোর্সের জন্য আমরা সেটা অতটা করে উঠতে পারছি না। যে সম্পদটা আসার কথা ছিল সেটা কি বাইল্যাটারালি আসার কথা ছিল নাকি মাল্টিল্যাটারালি বা জাতিসংঘের মাধ্যমে আসার কথা ছিল? সব উদ্যোগ থেকে দান অনুদান দুটোই, ঋণ দান অনুদান সবই আসার কথা ছিল। উন্নত দেশগুলো এটা দিবে এই প্রতিশ্রুতি করেছিল, কারণ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য 193টি দেশ অঙ্গীকারাবদ্ধ যেটা সহযোগিতা সবাই সবাইকে করবে। যখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রণীত হয়, এটার ভিত্তি ছিল সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা 2000 সনের। সেখানে 189টি দেশ সেটি এই প্রণয়নে স্বাক্ষর করে। সেই সহস্রাব্দ ঘোষণার ভিত্তিতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে আলোচিত সমালোচিত উন্নয়ন এজেন্ডা হলো এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, আমরা এমডিজি বলি ইংরেজিতে, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আবার কথা বলবো। আবার সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সৌজন্যে অগ্রণী ব্যাংক লিমিটেড। বিশ্বের 1 নম্বর ফ্যান স্ক্রিন প্রস্তুতকারক ইউনিলিভারের পক্ষ থেকে ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফ্যানেস ফর মেন। শোনো, যেদিন আমি প্রথম তোমাকে দেখছি সেদিনই ভালোবেসে ফেলছি। আমি কিচ্ছু জানি না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কিছু বললা? না, কই কিছু না, হেডফোন ছিল। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমার ফোনটা পাচ্ছি না, একটা কল দিবা? মনের কথা এখন বলবে ওয়েলকাম টিউন। গ্রামীণ ফোনের সবচেয়ে বড় মিউজিক লাইব্রেরি থেকে ওয়েলকাম টিউন সাবস্ক্রাইব করতে ডায়াল করুন 4000 নম্বরে। সাবস্ক্রাইব করলেই প্রথম টিউনটি পাচ্ছেন একদম ফ্রি। আমার ফোনটা পাচ্ছি না, একটু কল দিবা? চলো বহুদূর, গ্রামীণ ফোন। টেম্পারেচার আউটসাইড It's 32 degrees in Dhaka right now. high definition audio, high speed internet. You can't be alone. The brilliant story of Android Primo, Walton Mobile. আমার বাচ্চা লাশাক পড়া ছিল, চোখে চশমা। আমি দেখতেছি। ছোট চশমা পরা, ওই ওই যে ওই যে। কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি। আপনার কি প্রতিদিন কোমল ও মসৃণ চুল চাই? অবশ্যই। আর তা যদি হয় জটবিহীন সুন্দর চুল? হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, খুব সহজ। নতুন সানসিল্ক কন্ডিশনার ব্যবহার করুন চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত। পান 100 পর্যন্ত আরো মসৃণ চুল, মাত্র 5 ধোয়ায়। নতুন সানসিল্ক কন্ডিশনার। সানসিল্ক, চুলের যত্নে এক্সপার্টের ছোঁয়া। তোমারে না এতবার বলছি পিস পিস আসবা না, আবারও আসছো তুমি। আমি কি একা একা কলেজ যাইতে পারি না? আমারে কি তুমি বড় হইতে দিবা না? পাইছো কি তুমি?
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা কথা বলছি এমডিজি অর্জনের অগ্রগতি নিয়ে। এই নিয়ে আমার সাথে স্টুডিওতে কথা বলছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর আলম, আমরা কথা বলছিলাম এমডিজি অর্জনে বাংলাদেশে কি অর্জন করেছে এমডিজির লক্ষ্যে। এক্ষেত্রে আমরা দেখেছি শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে, এছাড়া মাতৃমৃত্যু হারও বেশ অনেকটা কমে গেছে। কমার পর আসলে এক্ষেত্রে আর কি কি করণীয় রয়েছে মনে হয়? মাতৃমৃত্যুর হার যথেষ্ট কমেছে। 1 লক্ষে আপনার মারা যেত 574 90-91-তে, এটি নেমে এসে 194-তে 2012-তে, এবং এটি নামিয়ে আনতে হবে 143-এ। এটি আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এটা বড় রকমের একটি অগ্রগতি। মাতৃমৃত্যু যেখানে 574 মারা যেত সেখানে 194-তে নামিয়ে আনা, এটা বড় রকমের সাফল্য। তো এক্ষেত্রে যেটি করতে হবে, মাতৃমৃত্যু আরও কমানো, শিশু মৃত্যুর হার কমানো ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আসলে আরও মনোযোগ দিতে হবে। স্বাস্থ্য ক্ষেত্রে আরও বরাদ্দের প্রয়োজন হবে। এটি এখনও চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে, কারণ 194 1 লক্ষ মরবে, সেটিও কিন্তু বড় সংখ্যা। সেটাও বড়, সেটি বা মরবে কেন আজকাল মানে এত অগ্রগতির যুগে, স্বাস্থ্যক্ষেত্রে যেখানে এত বিবর্তন হয়েছে, অগ্রগতি হয়েছে। তো এটি একটি চ্যালেঞ্জ। তবে যেটি সুখের বিষয় যে আমাদের দেশে ক্রমান্বয়ে এই সেবাগুলো কিন্তু বাড়ছে। আপনার আগে শুধু 5% প্রশিক্ষিত দায়ের কাছে জন্ম নিত বাচ্চা, সেটি এখন উঠে এসছে আপনার 25%। তো এটি একটি বড় রকমের অগ্রগতি। এটিকে আরো বাড়িয়ে নিতে হবে, তাহলে শিশু মৃত্যুর হারটা কমে আসবে। ধন্যবাদ ডক্টর আলম। আমি আরেকটা বিষয় বিশ্লেষণ করি যে এমডিজির 7 নম্বর যে লক্ষ্য, সেখানে বলে পরিবেশ এবং জলবায়ু ব্যবস্থাপনার বিষয়টি রয়েছে, কিন্তু সেইখানে আমরা যে সুযোগ রয়েছে সেখানে খুব একটা অগ্রগতি দেখছি না। সেখানে যেটা পরিবেশগত টেকসইত্ব বলি আমরা, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির জন্য বলা হয়েছে যে একটা দেশের 20% বনভূমি থাকবে। তো আমাদের 19% বনভূমি আছে, বলা আছে বনভূমি, কিন্তু তার গাছের ঘনত্ব মাত্র 10%-এর উপরে কিছুটা, অথচ এই গাছগাছালির ঘনত্ব থাকার কথা 70%-এর উপরে। তো সেক্ষেত্রে যদিও পরিমাণ হিসাবে আমরা বলি যে আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি, 19% আছে, 20%-এ পৌঁছাতে হবে। বনভূমি আছে 19%, কিন্তু গাছের ঘনত্ব খুবই কম। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক গাছগাছরা নাই, ফাঁকা। তো এইটি বাড়াতে হবে, গাছের ঘনত্ব 70%, মানে গভীর বন, সেভাবে হলে পরিবেশের উপর প্রভাব পড়বে। তো এক্ষেত্রে আমরা পরিমাণের দিক থেকে ঠিক আছে, মনোযোগ দিতে হবে। এখন ইংরেজিতে বলে এফরেস্টেশন, মানে বনায়নের দিকে আরো মনোযোগ দিতে হবে, বনের গাছগাছরা বাড়াতে হবে। এই আর যেটি বিষয় হলো, এক্ষেত্রে আরো 2টি সূচক আছে, সেটা হলো সুপেয় পানির ব্যবস্থা করা স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য। তো সুপেয় পানি এখন 84% পায়, এটাকে আমাদের 98% নিয়ে যেতে হবে, এবং এটি ক্রমশ বাড়ছে। আশা করি এটি হয়ে যাবে আমাদের ধারণা। আরেকটি হলো স্বাস্থ্যসম্মত পয় ব্যবস্থা। তো সেটিও আগের চেয়ে অনেক বেড়েছে। এটি আসলে 100% নিতে হবে যদি মানে রোগ প্রতিরোধক ব্যবস্থা গ্রামাঞ্চলে স্থাপন করতে বা আমাদের সেই সুফল পেতে হয়। তো এক্ষেত্রে অগ্রগতি ভালো, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। 2015 এমডিজি লক্ষ্যমাত্রার সময় ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন নাই। 1000 দিনের অনেক কম আছে, 1000 দিনের কিছু কম রয়েছে। এরপরে কি হবে? আমাদের যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেক অর্জনের পরও আমরা বলেছি 34টির মধ্যে 20টি অর্জিত হয়ে যাবে, বাকি কয়েকটিতে হবে না, অথবা হওয়ার জন্য আরেকটু সময় লাগবে, কয়েক বছর। তো সেই জন্য এই যে অপূর্ণ কিছু লক্ষ্য রয়ে গেছে এমডিজি, সেগুলোকে বিবেচনায় রেখে নতুনভাবে আমরা বাংলাদেশের পক্ষে এবং বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে 2015 পরবর্তী একটা উন্নয়ন এজেন্ডা জাতিসংঘ নিতে যাচ্ছে। আচ্ছা, এবার সাধারণ পরিষদে সেটি আলোচনা হবে 2013 সেপ্টেম্বর। তো সেখানে বাংলাদেশের প্রস্তাব আমরা 6 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশন আমরা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এটি প্রণয়নে আমরা সকলের সহযোগিতা নিয়েছি, মতামত নিয়েছি, আলোচনা করেছি। তো সেখানে যেটা গুরুত্ব দিয়েছি সেটা হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার যে লক্ষ্যগুলো অর্জন করতে পারি নাই সেটিকে লক্ষ্যে রেখেছি। নতুন যেটা গুরুত্ব দিয়েছি, আমরা নিয়োগকে আরো বেশি হওয়া দরকার। এমপ্লয়মেন্ট কথা বলছেন, আমরা শান্তিকে বেশি গুরুত্ব দিই, যাতে শান্তি হয় সমাজে,
শান্তির জন্য যা যা করা দরকার সেটি করতে হবে। আমাদের যে চরম দারিদ্র্য সেটাকে কমিয়ে আনতে হবে, সেটুকু গুরুত্ব দিয়েছে। মানব অধিকার উপরে গুরুত্ব দিয়েছি, নারীর ক্ষমতায়নের উপরে গুরুত্ব দিয়েছি, পরিবেশ সংরক্ষণে আরো বেশি মনোযোগ দিয়েছি। এই বিষয়গুলো সেখানে আসবে। আরেকটা বিষয় সেখানে যেটা বলা হচ্ছে যে প্রপোজালের কথা, সেটা সম্ভবত আনলেস হিউম্যান পটেনশিয়াল ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই হিউম্যান পটেনশিয়ালটা আসলে কিভাবে ব্যাখ্যা করছেন? হিউম্যান পটেনশিয়ালটাকে আমরা 1 নম্বর লক্ষ্যে রেখেছি 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডায়। মানব সম্পদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যে মানবকেই আগে সম্পদ হিসেবে পরিণত করতে হবে এবং চাহিদা তার পুরাতে হবে, এবং মানব গোষ্ঠীর সকল অংশ যাতে উন্নয়নের সুবিধা পায় সেটা মনোযোগ দিতে হবে। তো আমাদের যথেষ্ট মানব সম্পদের ব্যবহারের সুযোগ আছে, সেটাই আমরা বলেছি যে এই পটেনশিয়ালটাকে সর্বোত্তম কাজে লাগাতে হবে। এটিকে আমরা 1 নম্বরে রেখেছি 2000 পরবর্তী উন্নয়ন এজেন্ডায়। দারিদ্র্য সেখানে আছে, বাট ক্রমান্বয়ে আমরা মানব সম্পদটাকে আগে নিয়ে এসেছি। এখন বিশ্বের বিভিন্ন দেশ আলোচনা করে যেটা ঠিক করবে সেটি হবে 2013-14 মধ্যে। আমরা আশা করবো যে বাংলাদেশ যে প্রপোজাল করে রয়েছে সেটা ইউএন অ্যাকসেপ্ট করে গ্রহণ করবে, এবং এর মাধ্যমে পরবর্তীতে 2015 সালের পরেও যেটা দারিদ্র্য নিরসনের যে ব্যবস্থা নেবে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ ডক্টর আলম এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।